জ্যোৎস্না দেবীর দুই বৌমা নিশা এবং পলি রান্নাঘর থেকে খাবার নিয়ে এসে টেবিলের উপরে রাখতে রাখতে বলে, তারা দেখো, আমি তোমার ফেভারিট ফ্রেঞ্চ ফ্রাই বানিয়েছি, গরম গরম খাও, না হলে নরম হয়ে যাবে। দেখো তারা, আমি তোমার জন্য কাপকেক বানিয়েছি, তুমি কাল রাতে কেক খেতে চাইছিলে না, এতে ভ্যানিলা দেয়া আছে। থ্যাংক ইউ বৌদি, তোমরা দুজনেই সত্যি আমার কত খেয়াল রাখো। আমার আজকে খুব ফ্রেঞ্চ ফ্রাই আর কেক খেতে ইচ্ছে করছিল, আর দেখো তোমরা দুজনে বানিয়ে এনেছো। থ্যাংক ইউ ভেরি মাচ। বৌমা, তোমরা কিন্তু এই জিনিসটা ঠিক করছো না। প্রত্যেকদিন তোমাদের এত কাজ থাকে, রান্না করা, ঘরদোর পরিষ্কার করা, কাপড় কাচা, বাসন মাজা, আরো হাজার রকমের কাজ। তার মাঝে এসব ঝামেলার কি দরকার শুনি? আর তারা, তুই তোর বৌদিদেরকে একটু রেস্ট নিতে দিবি না? ওরা তো সারা দিন কাজ করছে, তোকে কিছু বলে না বলে তুইও একটার পর একটা আবদার করে যাস। মা, আমাদের তো একটাই ননদ বলুন, ও যদি আমাদের কাছে একটু আবদার করেই থাকে তাতে ক্ষতি কি বলুন তো? এমনিতেও ওর বিয়ে হয়ে যাবে, তখন তো ও বারবার এখানে এসে আর আবদার করতে পারবে না। বৌমা, তোমার ননদের বিয়ে 7 সমুদ্র 13 নদীর পাড়ে হচ্ছে না, হচ্ছে পাশের বাড়িতেই। ওদের বাড়ি আর আমাদের বাড়ির রান্নাঘরের জানালা একই, এত কাছে থাকবে, ওর জন্য এত মন খারাপ করতে হবে না তোমাদের। যদি কাজের কাজ কিছু করতে হয় তাহলে ওকে একটু রান্না বান্না শিখিয়ে দাও। এখানে তো রাত দিন বৌদিদের হাতের তৈরি খাবার খেয়ে দিন কাটাচ্ছে, জানি না বিয়ের পরে শ্বশুর বাড়িতে গিয়েও কি করবে। মা, এইসব নিয়ে আপনি একদম চিন্তা করবেন না, বিয়ে তো এখনো 1 মাস বাকি আছে, আমরা ওকে রান্না বান্না শিখিয়ে দেব। আর বিয়ের পর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের রান্নাঘরের জানালা তো আছেই, আমরা ওখান থেকে ওকে সব রকমের ইনস্ট্রাকশন দিয়ে দেব। তারা, তুমি একদম টেনশন ফ্রি থাকো, আমরা আছি তো, তোমার রান্না বান্নার চাপ হবে না, আমরা তোমাকে সব রকমের রান্না শিখিয়ে দেব। এভাবেই তারা নিশ্চিন্তে দিন কাটাতে থাকে। তার দুই বৌদি তাকে খুবই ভালোবাসতো, তার উপর দিয়ে মাত্র কয়েকদিন বাকি ছিল, তাই তারা সারাক্ষণ তাদের একমাত্র ননদের খাবার দাবারের শখ আহ্লাদ পূরণ করত। দেখতে দেখতে তারার বিয়ে হয়ে যায় এবং সে নিজে শ্বশুর বাড়িতে পৌঁছে যায়। পরের দিন সে তৈরি হয়ে ডাইনিং রুমে এসে হাজির হয়। তাকে দেখে শাশুড়ি বিথি দেবী বলেন, বৌমা, তুমি তৈরি হয়ে গেছো? এই শাড়িটাতে তোমাকে তো বেশ সুন্দর মানিয়েছে। আজ তোমার এই বাড়িতে প্রথম দিন, আর আজকে তোমার প্রথম রান্নার অনুষ্ঠান। বলো, আজ কি কি রান্না করবে তুমি? কি রান্না করব সেটা তো জানালা খুললেই বুঝতে পারবো। মানে কি বলতে চাইছো বৌমা? না না মা, আসলে আমি বলছিলাম যে আমি কি রান্না করব না করব সেটা তো সারপ্রাইজ, এই জন্য আমি যতক্ষণ রান্না করব আপনি রান্নাঘরে আসবেন না। আচ্ছা ঠিক আছে, তুমি রান্না বান্না করে নাও, আমি দেখি বাকি কি কাজকর্ম আছে সেগুলো করে নি। তারা চটপট করে রান্নাঘরে আসে এবং রান্নাঘরের জানালা খুলে দেয়। সামনেই তার দুই বৌদি তার জন্য অপেক্ষা করছিল। কি ব্যাপার তারা, শ্বশুর বাড়িতে প্রথম দিন কেমন কাটলো? বলো, আজকে তুমি কি রান্না করবে? তোমার শাশুড়ি তোমাকে কি কি রান্না করতে বললেন? বৌদি, আমি তো সেটাই বুঝতে পারছি না, তোমরা তো ভালো করেই জানো রান্না বান্নার ব্যাপারে আমি কিছুই জানি না। আমি তো বললাম আমি ওনাকে সারপ্রাইজ দেব। এক কাজ করো, তুমি মাছের একটা আইটেম করে নাও, 2টো সবজি, ডাল, শাক আর একটু তিলের নাড়ু করে নাও। ভাত খাওয়ার পর সবাইকে একটা করে নাড়ু দেবে, দেখবে সবার ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে বৌদি, তোমরা চটপট করে আমায় বলো কি কি করতে হবে, আমি বাকি সব করে নিচ্ছি। প্রথমে ওখানে কড়া বসাও, তারপর ঘি দাও। তারা বৌদির কথা অনুযায়ী কাজ শুরু করে এবং প্রত্যেকটি পদক্ষেপে ঘাবড়ে যায়। বৌদি, ঘি কতটা দেব? আরে বাবা, 3 চামচ ভরে ভরে দাও না। আর শোনো, এরপর তিল দিয়ে ভালো করে ভাজতে শুরু করো। এ বাবা, এটা তো পুড়ে যাচ্ছে, এবার কি হবে? আরে বাবা, গ্যাসটা আস্তে করে দাও না। এতটাও আস্তে নয় তারা, একটু ধিমে আছে নাড়ু করতে পারবে, না হলে পারবে না, সব কাঁচা থেকে যাবে তো। এভাবেই অনেকক্ষণ ধরে তারা রান্না করতে থাকে। প্রায় 2 ঘন্টা পর তার নাড়ু তৈরি হয়ে যায়। বৌদি, 2 ঘন্টা তো হয়ে গেল, আর সবে মাত্র একটা জিনিস হয়েছে, সবাই তো খেতে বসে গেছে, এখন আমি কি করব? টেনশন নিও না, আমাদের রান্না হয়ে গেছে। এই নাও, আমি এখানে সবকিছু দিয়ে দিচ্ছি, তুমি গিয়ে আমাদের নন্দাই বাবুকে আর তোমার শাশুড়ি মাকে এই খাবারগুলো খাইয়ে দাও। থ্যাংক ইউ সো মাচ বৌদি, তোমরা আজকে আমাকে বাঁচিয়ে দিলে, দেখবে আমি কাল থেকে ঠিক রান্না করে নেব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমাকে এত থ্যাংক ইউ বলতে হবে না, যাও যাও চটপট তাদেরকে খাবার দাও, অনেক দেরি হয়ে গেছে। বৌদিদের কাছ থেকে খাবার নিয়ে তারা প্লেটে সাজিয়ে সবাইকে খেতে দেয়। শাশুড়ি এবং স্বামী খাবার খেয়ে খুব সুনাম করে।
বাহ বৌমা, তুমি তো বেশ ভালোই রান্না করতে পারো গো। মাছের ঝাল, তরকারি, শাক, ডাল সব খুব সুন্দর হয়েছে, একেবারে খাসা। তবে তিলের নাড়ুটা না ঠিকঠাক হয়নি। মা, অ্যাকচুয়ালি আমি এত সব কিছু রান্না করছিলাম তো, শেষে সময় ছিল না, তাই তাড়াহুড়োতে তিলের নাড়ুটা করেছি, ও জন্যই মনে হচ্ছে খারাপ হয়ে গেছে। আরে বাবা, ওটা কোনো ব্যাপার না, ও ওরকমই একটু আধটু হয়, মন খারাপ করো না তো। একটা রান্না খারাপ হয়েছে তো কি হয়েছে, বাকিগুলো তো খুব সুন্দর হয়েছে, তাই না? এভাবেই তারা প্রথম দিন কোনোভাবে কাটিয়ে নেয়। রাত্রিবেলা আবার সে রান্না করতে যায় এবং বৌদিদের কাছ থেকে একটু আধটু রান্না শেখে। তখনও মাত্র একটা জিনিস রান্না করতেই তার সময় চলে যায় এবং বাকি খাবার সে বৌদিদের কাছ থেকে নিয়ে নেয়। এভাবেই দিন কাটতে থাকে। তারা যখন দেখে যে তার বৌদিরাই বেশিরভাগ খাবার দিয়ে দিচ্ছে, তখন সে ধীরে ধীরে রান্নার চেষ্টা কমিয়ে দেয় এবং প্রায় দিনই বৌদিদেরকে দিয়ে রান্না করায় ও খাবার নিয়ে নেয়। কি ব্যাপার তারা, আজকে এত দেরি করে জানালা খুললে যে? এখন কখন রান্না করবে আর কখন খাবে? বৌদি, আজ আমার খুব টায়ার্ড লাগছে, তোমরা কি রান্না করছো একটু দিয়ে দাও না, আমি আজ রান্না করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, এই নাও, আমরা আলু পরোটা আর ঘুগনি করেছিলাম, রাতের ডিনারে এটাই নিয়ে নাও। তারা খুশি মনে ডিনার নিয়ে সবাইকে খেতে দেয়। সবকিছু দেখে বিথি দেবীর মনে একটু সন্দেহ হতে থাকে এবং তিনি একদিন আড়াল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখে ফেলেন। পরের দিন তারা জানালা খুলে তার বৌদির জন্য অপেক্ষা করে, কিন্তু সেখানে কেউই আসে না। তারা বৌদিদেরকে অনেক ডাকাডাকি করে। অনেকক্ষণ পর জ্যোৎস্না দেবী জানালার কাছে এসে দাঁড়ান। তখন তিনি বলেন, কি ব্যাপার তারা, তুই কাউকে খুঁজছিস নাকি? মা, বৌদিরা কোথায় গো? আমি রান্না করবো তাই একটা রেসিপি জানা বৌদিদেরকে খুঁজছিলাম। আরে তোর বড় বৌদির বাড়িতে একটা অনুষ্ঠান আছে, তাই দুজনেই সেখানে গেছে। সে কি, এভাবে হঠাৎ দুজনেই চলে গেল? এবার আমার রান্নার কি হবে? আমি তো সমস্যায় পড়ে গেলাম। মানে তোর রান্না কি হবে সেটা বৌমারা কি জানবে? মা, আসলে বৌদিরা তো মাঝে মাঝে আমাকে রেসিপি বলে দিত, সেজন্যই আমি ভাবছিলাম, এই আর কি। তারা তার মাকে মিথ্যে কথা বলে, কারণ সে জানতো যে জ্যোৎস্না দেবী আসল কথা জানলে তার উপরে রাগ করবেন। আরে এতে এমন আর কি আছে, তুই রান্না শুরু কর না, আমি রেসিপি বলে দিচ্ছি। মা, তুমি আজকে রান্না করে দিয়ে দাও না গো, বৌদিরা এলে তখন আমি তাদের কাছ থেকে রেসিপিটা জেনে নিচ্ছি। দেখ, আবার দ্বারা এইসব হবে না, আমি এখানে নিজের বাড়ির রান্না করতে অস্থির হয়ে যাচ্ছি। তোর যদি ইচ্ছা হয় তাহলে আমি তোকে বলে দিতে পারি, তা না হলে আমি জানালা বন্ধ করছি। আরে আরে দাঁড়াও না মা, আচ্ছা ঠিক আছে, তুমি বলো, আমি চেষ্টা করছি। এরপর জ্যোৎস্না দেবী তারাকে এক এক করে রান্নার পদ্ধতি বলতে থাকেন এবং তারা কষ্টসিষ্ট করে রান্না শুরু করে। প্রথমবার রান্না করার পর শ্বশুর বাড়িতে লোকেরা খেয়ে বলে, বৌমা, আজকের খাবারটা একেবারে ভালো হয়নি, কি করে যে রান্না করেছো? মা, আমার শরীরটা তো খুব খারাপ, তাই ঠিকঠাক মশলা পড়েনি, আজ কোনোভাবে খেয়ে নিন, আমি কাল থেকে ভালো করে রান্না করব। পরের দিন তারা আবার তার মায়ের কাছ থেকে রান্নার রেসিপি শিখে খুব মন দিয়ে রান্না করে, তাই সেদিনের রান্নাটা বেশ ভালোই হয় এবং তার শাশুড়ি খেয়ে খুব সুনাম করে। এতে করে তার মন ভালো হয়ে যায়। এরপর থেকে সে আরো মন দিয়ে রান্না করা শুরু করে। দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই তারা একেবারে পারফেক্ট রান্না বান্না শিখে যায়। একদিন সে বাটার চিকেন রান্না করে এবং তার মাকে দিতে সেখানে যায়। বিথি দেবীও তার সঙ্গে ছিলেন। এ কি বৌদি, তোমরা তোমরা বাড়িতেই আছো? কিন্তু মা তো বলছিল তোমরা নাকি অনুষ্ঠান বাড়িতে গেছো। এটা শুধু তোমার মায়ের একার প্ল্যান নয় বৌমা, আমি আর তোমার মা দুজনে মিলেই এই প্ল্যানটা করেছি। আমরা দুজনে যখন জানতে পারি যে তুমি তোমার বৌদিদের কাছ থেকে সাহায্য নিয়ে আমাদেরকে খাওয়াচ্ছ, তখন আমরা তোমাকে রান্না শেখানোর জন্য এই প্ল্যানটা করেছিলাম। তারার মুখের হাবভাব দেখে সবাই হাসতে শুরু করে। তারা সবকিছুই বুঝতে পারে এবং সে তার মা আর শাশুড়ির কাছে লজ্জিত হয় এবং তাদেরকে ধন্যবাদও জানায়। মা এবং শাশুড়ি তাকে পাকা রাঁধুনি করে তুলেছিল। এরপর থেকে তারা সুখে শান্তিতে শ্বশুর বাড়িতে সংসার করতে থাকে। আমার এই জেলে থাকতে খুব কষ্ট হয়, সারাদিন শুধু বাড়ির কথা মনে পড়ে। এখন কবে এই জেল থেকে ছুটি হবে কি জানি। আরে ধুর, তুমি চুপ করো তো। যারা প্রথম প্রথম জেলে আসে তারা এরকমই করে, কান্নাকাটি করে আমার মাথা খারাপ করে দেয়। আমার মতো কয়েকদিন থাকো, তারপর তোমারও জেলে থাকতে ভালো লেগে যাবে। আর এই জেল হোটেলের খাবারের যা স্বাদ, ওহ, কোনো তুলনাই হবে না।
হ্যাঁ, জেলে থাকতে ওর ভালো লাগে নাকি? তুমি যে কি বলো আমি কিছুই ভেবে পাই না। এখানে এই 4 দেওয়ালের মধ্যে সারা দিন বন্দি থাকতে হয়, তারপরে এই সাদা পোশাক। মাঝে মাঝে আমার মনে হয় আমি সেদিন মারামারি কেনই বা করেছিলাম। এটা ছিল অশোকনগর জেলের ঘটনা, যেখানে এক সাজাপ্রাপ্ত বয়স্ক কয়েদি জানকী দেবী জেলে আসা নতুন কয়েদিকে বোঝাচ্ছিল, কিন্তু কয়েদিটি কিছুতেই বুঝতে চাইছিল না, আর সে কেঁদেই যাচ্ছিল। তখন আরে আরে কেঁদো না, তোমার কি অসুবিধা হচ্ছে তুমি আমায় বলো। আমি এই জেলের সব থেকে পুরানো কয়েদি। এই যে দারোগা বাবু, আপনি কি কিছু বলুন তো। জানকী দেবী এভাবে পুলিশটিকে ডাকলে তখন পুলিশটি সেখানে আসে ও সে এসে বলে, এই যে জানকী দেবী, তোমাকে অত বোঝাতে হবে না। আজই তোমার এই জেল থেকে ছুটি হয়ে যাবে। তুমি আগে নিজেরটা বোঝো, তারপর অন্যদেরকে বোঝাবে, বুঝেছো? এ আপনি কি বলছেন স্যার? ছুটি হয়ে গিয়েছে মানে? আমার তো 6 মাসের জেল হয়েছিল, আর এখন তো মাত্র 1 মাসও হয়নি। সে আমি জানি না, তবে জেলার সাহেবের কাছ থেকে শুনেছি তোমার মেয়ে নাকি তোমার ছুটির জন্য আর্জি জানিয়েছে, আর তুমি এখানে সব থেকে সিনিয়র, তাই সরকার সবকিছু লক্ষ্য রেখে তোমার বেল কনফার্ম করে দিয়েছে। এই মেয়েটার কি ভূত চেপেছে কি জানি। ওরা জানে যে আমি জেলেই শান্তিতে থাকি, তা সত্ত্বেও প্রতিবারই এরকম করে। তোর আগের বারে তবুও 3 মাস থেকেছিলাম, কিন্তু এখন 1 মাসও জেলে থাকা হলো না। এই যে জানকী দেবী, কি হলো? নিজে থেকে বের হবে নাকি টেনে বের করার ব্যবস্থা করব? না না স্যার, তার আর প্রয়োজন হবে না, আমি নিজেই বেরিয়ে যাচ্ছি। আর এই যে বোন, তোমাকে চিন্তা করতে হবে না, নিজের খেয়াল রাখবে। আমি কিছুদিনের মধ্যেই এখানে আসব, আমাকে সারা বছরই তুমি জেলে দেখতে পাবে। হ্যাঁ, আসলে প্রথম দিকে জানকী দেবীর পারিবারিক অবস্থা খুবই খারাপ ছিল। অনেক দিন আগের ঘটনা, যখন অলোকনাথ বাবু দিনমজুরের কাজ করত, আর সে যা টাকা উপার্জন করত তা দিয়ে তাদের সংসারও চলতো না। এর ফলে দিনের পর দিন তাদের শুকিয়েই থাকতে হতো। কি গো শুনছো? তুমি আজও কোনো কাজ পেলে না? তাহলে আজও কি আমাদের শুকিয়েই থাকতে হবে বলো? হ্যাঁ, থাকতে হবে। এছাড়া তো আমাদের আর অন্য কোনো উপায়ও নেই। এখন আমি কি করব বলো? এখন কি আমি চুরি করতে যাব? তাহলেও তো ধরা পড়লে জেলের ভাত খেতে হবে। হ্যাঁ, জেলের ভাত। জেলে গেলে ওরা খেতে দেবে, তাহলে অন্তত আমাদের শুকিয়ে মরতে হবে না। কি হলো, তুমি চুপ করে গেলে যে? কিছু একটা বলো, আমি তো অন্য কোনো উপায়ও পাচ্ছি না। তোমাকে এ নিয়ে আর ভাবতে হবে না, আমি যেভাবেই হোক আমার মেয়ের পেটের ভাত জোগাড় করে নেব। প্রয়োজনে যদি জেলে যেতে হয় আমি সেটাও করতে রাজি আছি। এভাবেই সেদিন জানকী দেবী বাঁচার জন্য একটি অভিনব উপায় বের করে ও সে ইচ্ছাকৃত দোষ করে ছোট পুষ্পিতাকে নিয়ে জেলে শাস্তি ভোগ করতে যায়, যেখানে গিয়ে জানকী দেবীর খাওয়া দাওয়ার আর কোনোই অভাব হতো না। এভাবেই বেশ কয়েক বছর চলতে থাকে। এটা দেখে অলোকনাথ বাবুও তাকে কিছু বলতে পারতো না, কিন্তু এখন অলোকনাথ একটি হোটেলের মালিক ছিল, আর সে রামগঙ্গাতেই একটি হোটেল চালাতো। এখন তাদের বাড়িতে অভাবের বিন্দুমাত্র ছোঁয়া ছিল না। তার সত্ত্বেও জানকী দেবী আগের মতো জেলে থাকতেই বেশি পছন্দ করত, আর তাই সে বছরের বেশিরভাগ সময় কোনো না কোনো অপরাধ করে শেষমেশ জেলে চলে যেত। এরপর জানকী দেবীর জেল থেকে ছুটি হয়ে গেলে সে তার বাড়িতে যায়। তখন, মা তুমি এসে গিয়েছো? দাঁড়াও, আমি তোমার জন্য খাবার রেডি করছি, তুমি গিয়ে মুখ হাত ধুয়ে আসো। হ্যাঁ, সে তো করবই, কিন্তু তোরা আমায় জেল থেকে কেন ছাড়ালি আগে বল। আমি তো ওখানে বেশ ভালোই ছিলাম, ওখানে আমার কোনো কিছুরই চিন্তা ছিল না। আর ওখানে জেলের রেস্টুরেন্টের খাবারের স্বাদ, পুরো 5 তারা হোটেলের মতো। ওহ জানকী, এবারে একটু চুপ করো। আমরা তোমার জেল সম্বন্ধে সবকিছুই জানি। তোমার মুখে এগুলো বারবার শুনে শুনে আমাদের কান পচে গিয়েছে। এখন তুমি কি সারা জীবন জেলেই থাকবে ভেবে নিয়েছো নাকি? তোমারও তো একটা মান সম্মান আছে, তাই না? কি মান সম্মান? মান সম্মান তো আমার সেদিনও ছিল, কিন্তু সেটার দাম কে দিয়েছিল? আর তুমি ভুলে যেও না, ওই জেলের খাবার খেয়ে জেল হোটেলের জন্যই আজ আমরা বেঁচে আছি। হ্যাঁ জানকী, আমি জানি, আর এটা আমিও মানি, কিন্তু এখন আমাদের মেয়ে বড় হয়েছে, ওরও তো বিয়ে দিতে হবে। তা এখন লোক যদি এসে শোনে যে মা জেলে থাকে, তাহলে কেউ ওকে বিয়ে করতে চাইবে বলো? সে আমি অত শত জানি না, এখন আমার জেলে থাকতেই বেশি ভালো লাগে।
আর জেলের খাবার আমার প্রিয় হয়ে গেছে। ব্যাস। আচ্ছা ঠিক আছে, আমাদের উপরে দয়া করো আর এই কয়েকটা দিন অন্তত বাড়িতে থাকো। পুষ্পিতার বিয়ের পর তখন না হয় তুমি আমাকে মেরে চিরকালের জন্য জেলে চলে যাবে, আর ওখানে গিয়ে তোমার প্রিয় জেল হোটেলের খাবার খাবে। অলোকনাথের কথা শুনে জানকী একটু চিন্তায় পড়ে যায় ও সে তখন মেয়ের কথা ভেবে বাড়িতেই থাকার সিদ্ধান্ত নেয়। এভাবেই বেশ কয়েকদিন চলতে থাকে। জানকী যেদিন জেল থেকে বাড়ি এসেছিল সেদিন থেকেই তার ব্যবহারে বেশ কিছুটা পরিবর্তন দেখা গিয়েছিল এবং সময়ের সঙ্গে সঙ্গে সে ডিপ্রেশনে পড়ে যাচ্ছিল। এমনই একদিন তারা যখন সকলে খেতে বসেছিল তখন, এই যে অলোক, আজ থেকে আমরা আর এভাবে খাবো না। এভাবে খেয়ে আমার হয় না। আজ থেকে আমরা জেলের নিয়মে খাবো। চলো আমরা সকলে খাওয়ার জন্য লাইন করে দাঁড়াই। আর এই যে পুষ্পিতা, তুই রাঁধুনির মতো চামচে করে আমাদেরকে খাবার দিবি। আচ্ছা মা, ঠিক আছে, তোমার কথা মতোই সব কিছু হবে। তাহলে তোমরা লাইন করে দাঁড়াও, আমি তোমাদেরকে খাবার দিচ্ছি। এই যে বাবা, তুমিও লাইনে দাঁড়াও, না তো খাবার পাবে না। হ্যাঁ হ্যাঁ। যাহ রে, আমার তো মনে হচ্ছে জানকীর মতো পুষ্পিতারও মাথা খেটে গিয়েছে। এখন কি যে করি কিছুই তো ভেবে পাচ্ছি না। কি হলো বাবা, লাইনে দাঁড়াও, না তো সত্যি সত্যি খাবার পাবে না। কি বলো মা? হ্যাঁ রে মা, তুই ঠিকই বলেছিস। আমাদের জেলেও এরকম নিয়ম ছিল। তাই আমরা সকলে খাবার খাওয়ার সময় চুপটি করে লাইনে দাঁড়িয়ে থাকতাম। এখানে সব কিছুই ঠিক আছে, শুধু যদি পোশাকটা জেলের মতো হতো তাহলেই সমস্যা মিটে যেত। পুষ্পিতা ও জানকী দেবীর কথা শুনে অলোকনাথবাবু কি হচ্ছে কিছুই ভেবে উঠতে পারছিল না। এরপর সে পুষ্পিতার কথা অনুযায়ী সেদিন খাওয়া দাওয়া কমপ্লিট করে নেয় এবং জানকী দেবী সেখান থেকে চলে গেলে পুষ্পিতা তাকে আসল ঘটনা বলতে থাকে। আসলে পুষ্পিতা জানকী দেবীকে নিয়ে মনোবিজ্ঞানী অমলেশবাবুর কাছে গিয়েছিল, আর অমলেশবাবু তাকে এভাবেই জানকীর চিকিৎসা করার কথা জানিয়েছিল। এটা শুনে অলোকনাথবাবু বলে, হ্যাঁ রে মা, এবারে আমি বুঝতে পারলাম। তাহলে ঠিক আছে, তোকে আর চিন্তা করতে হবে না। আমি আমাদের হোটেলটিকেই জেলের মতো দেখতে বানিয়ে ফেলবো, আর ওখানে আমরা সকলে জেলের নিয়মেই চলবো। হ্যাঁ বাবা, তুমি ওটাই করো, তাহলে মায়ের সুস্থ হতে বেশি সময় লাগবে না। আর ডাক্তারবাবু আমাকে এই পরামর্শই দিয়েছিলেন। এরপর অলোকনাথবাবু তার সিদ্ধান্ত অনুযায়ী তাদের হোটেলটিকে জেলের মতো করেই সাজিয়ে ফেলে এবং তারা সকলে সেখানে কয়েদির মতো ড্রেস পরেই যায়, যার ফলে জানকী দেবী খুবই খুশি হয়ে যায় ও সে নিজেও হোটেলের কাজ করতে থাকে। এর ফলে জানকী দেবী ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। অন্যদিকে জেলের মতো দেখতে হোটেল সকলেরই পছন্দ হতে থাকে, যার ফলে তাদের বেচা বিক্রিও বেড়ে যায়। আর এভাবেই তারা সকলে মিলেমিশে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। বন্ধুরা, আজকের আমাদের গল্প তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। গল্পটি ভালো লাগলে লাইক করবে আর তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থেকো। ধন্যবাদ।